দিব passage solving strategy আর আমাদের হচ্ছে BCS written মনে রাখবেন BCS written পরীক্ষা আমাদের যে প্যাসেজটা আসে এই প্যাসেজের যে কোশ্চেন গুলো হয় কোশ্চেন গুলোর মধ্যে আমাদের আমি লিখলাম মেইন আইডিয়া তারপরে হচ্ছে ফ্যাকচুয়াল তারপরে হচ্ছে ইনফারেন্স তারপরে হচ্ছে টোন vocabulary তারপর আমি লিখলাম স্ক্যানিং রেফারেন্স নেগেটিভ এই কোশ্চেন গুলো থাকবে এই 8 প্রকার অর্থাৎ প্যাসেজ থেকে মনে করুন এটা একটা প্যাসেজ এটা একটা কম্প্রিহেনশন এই কম্প্রিহেনশনের আওতায় আপনার থাকবে থিমেটিক কোশ্চেনস এখানে 10টা প্রশ্ন থাকে 10 থেকে 30 মার্কস এখানে থাকে গ্রামার বেসড কোশ্চেন এটাও থাকে মূলত 5টা কোশ্চেন এভাবে এক প্যাসেজটাকে আপনাকে সলভ করতে হবে পাশাপাশি এখানে থাকবে সামারি করা এটা হচ্ছে 20 মার্কস এরপরে আপনার একটা সব সময় একই জিনিস আসে সেটা হচ্ছে লেটার টু দা এডিটর এটা 20 মার্কস অর্থাৎ কম্প্রিহেনশনের এই জায়গা থেকে আমাদের টোটাল 100 মার্কস এভাবে প্রশ্ন হয় ঠিক আছে এটা সকলে আমরা জানি তবু আমি জাস্ট আমার প্রেজেন্টেশনটা বোঝানো হওয়ার জন্য জিনিসটা বলা তাহলে আমাদের গ্রামার প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আসবো সামারি রাইটিং এগুলো অর্থাৎ লেটার একটা ক্লাস সামারি একটা ক্লাস হয়ে থাকবে কারণ আমি সামারি রাইটিং স্ট্র্যাটেজি বলবার পাশাপাশি সামারি প্র্যাকটিক্যালি করবার কাজ করব এরপরে গ্রামার নিয়ে একাধিক ক্লাস হবে প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজি এই এক নাম্বার জায়গাটা নিয়ে আজকের ক্লাসে কথা হচ্ছে ঠিক আছে থিমেটিক কোশ্চেন এই যে থিমেটিক কোশ্চেনটা হয় তাহলে এখানে কয়টা প্রশ্ন আসে 10টা এই 10টা প্রশ্নের ধরন হলো এই বিষয়গুলো হ্যাঁ তার মানে এখানে আমি লিখে দিতে পারি টাইপস অফ থিমেটিক কোশ্চেনস অর্থাৎ থিমেটিক যে কোশ্চেনগুলো আসবে এগুলো এই 8 ধরনের হওয়ার সুযোগ আছে আচ্ছা এখন তাহলে এই 10টা প্রশ্ন কি স্যার 8 ধরনের হবে তার মানে এই 8 ধরনেরই কি হয় এমন কোনো কথা নেই একটা মনে করেন ফ্যাকচুয়াল কোশ্চেন 10টি প্রশ্ন থেকে 10টা প্রশ্নই ফ্যাকচুয়াল হতে পারে আবার এক ধরনের হতে পারে আজকে আমরা এখানে আলোচনা করব এই থিমেটিক কোশ্চেনের যে ভ্যারাইটি কোন টাইপের প্রশ্ন আসলে আপনি কিভাবে সমাধান করবেন তা নিয়ে একটা ডিটেইল আলোচনা এখন কথা হলো এই জায়গাগুলো থেকে মনে করেন এখানে আমি 3টি পয়েন্ট বলবো মনে করেন এক নাম্বার হচ্ছে আমার মেইন আইডিয়া আচ্ছা একসাথে বলুন আমি একটু আরো এভাবে লিখি মেইন আইডিয়া মনে করেন এটা এক নাম্বার হ্যাঁ এরকম প্রতিটা প্রকার নিয়ে আমি আপনাকে 3টি কথা বলবো একটা হচ্ছে
তার সংজ্ঞা মেইন আইডিয়া জিনিসটা কি, দ্বিতীয়ত হচ্ছে তাকে আমি চেনার উপায় কিভাবে চিনবেন এই প্রশ্নটা মেইন আইডিয়া কোশ্চেন, এটা নিয়ে কথা বলবো। তারপর আমি তৃতীয় নম্বরে বলবো সমাধান করার কৌশল। তিনটি পয়েন্ট মেইন আইডিয়া কোশ্চেন। তাহলে এক নাম্বার হলো কি মেইন আইডিয়া কোশ্চেন। এবার লেখালেখি অফ রেখে আমার কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। এখানেই মূলত আমাদের আপনি যা শুনবার চাচ্ছেন তার কথা শুরু। তাহলে মেইন আইডিয়া কোশ্চেন খেয়াল করে দেখবেন আমাদের 35তম বিসিএস থেকে 41তম পর্যন্ত রিটেন পরীক্ষা গেছে, সবগুলো পরীক্ষার প্রশ্নেই মেইন আইডিয়া কোশ্চেন ছিল। মেইন আইডিয়া কোশ্চেন একটা আসবে মেইন আইডিয়া, মনে রাখবেন মেইন আইডিয়া কোশ্চেনের অপর নাম হচ্ছে মূলত শিরোনাম। বলবে উপরযুক্ত প্যাসেজের জন্য একটি যথাযথ শিরোনাম নির্বাচন করুন। যদি আপনার কাছে শিরোনাম চাই, হেডলাইন আপনাকে লিখতে বলে, তাহলে বুঝবেন এটা মেইন আইডিয়া কোশ্চেন। তাহলে হেডলাইন, তাহলে কিভাবে চিনবেন এই প্রশ্নটা মেইন আইডিয়া কোশ্চেন? এই জায়গাটা ইম্পর্টেন্ট। এখানে আমি একাধিক প্রশ্নে এরকম দেখেছি, একই প্রশ্নের মধ্যে মেইন আইডিয়া কোশ্চেন ছিল, আবার আরেকটা ফ্যাকচুয়াল কোশ্চেন ছিল যাকে দেখতে মেইন আইডিয়ার মতোই মনে হয়। এজন্য কোন প্রশ্নটা কিভাবে অ্যানসার করবেন তাতে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। এর জন্য সাবধান থাকতে হবে। এজন্য চেনার উপায়টা ইম্পর্টেন্ট। মনে করেন যদি কোন একটা প্রশ্নের মধ্যে টাইটেল, টপিক, অথবা হেডলাইন, অথবা সাবজেক্ট, অথবা আইডিয়া, এখন আইডিয়া শব্দটা একাধিক ভাবে দেওয়ার সুযোগ আছে। এজন্য আইডিয়া শব্দটাকে আমরা শুধু আইডিয়া না লিখে আমরা এটাকে লিখব কি মেইন আইডিয়া। এখান থেকে কোন শব্দ যদি থাকে বুঝবেন এটা একটা মেইন আইডিয়া কোশ্চেন। Write an appropriate title for the above passage. What is the main topic of the passage? Write an appropriate headline for the above passage. What is the main subject of the passage? What is the main idea of the passage? বুঝতে পারছি? তাহলে আমরা এটা সংজ্ঞা হলো এটা শিরোনাম ভিত্তিক প্রশ্ন, চেনার উপায়, এবার হচ্ছে সমাধান করার কৌশল। সমাধান করার জন্য মনে রাখবেন প্রথম কথা হলো মন দিয়ে শুনতে হবে কথাটা। একজন লেখক যখন কোন একটা লেখনী লিখেন তাহলে তার আইডিয়াটাকে তিনি দুইভাবে নেরেট করতে পারেন, হয়তো ইমপ্লিসিটলি নতুবা এক্সপ্লিসিটলি, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। কোনো কথাই নিজের বিষয়বস্তু উল্লেখ না করে পাঠকের কাছে একটা মেসেজ কিন্তু তিনি দিতে পারেন। মনে করেন কতগুলো পত্রিকার মধ্যে মনে করেন প্রথম আলোতে এরকম লেখা লিখেন, রাশিয়ার এক গ্রাম অঞ্চলের এক গল্প লিখছেন, পুরো গল্পটা জুড়েই গ্রাম অঞ্চলের ওই গল্পটা দিয়ে তিনি শেষ করে দিয়েছেন। কিন্তু এটা দিয়ে তিনি বোঝাচ্ছেন বাংলাদেশের কেরানীগঞ্জে ঘটে যাওয়া একটা ঘটনার দিকে ইঙ্গিত। একটি কথা বলে অন্য একটি ঘটনার দিকে ইঙ্গিত কথা বলতে পারেন, আবার সরাসরি এক্সপ্লিসিটলি জিনিসটা বলতে পারেন। এই জন্য যখন এক্সপ্লিসিটলি অর্থাৎ সরাসরি সাবজেক্ট ম্যাটার উল্লেখ করবেন তাহলে উল্লেখ করার জায়গা দুদিকে আছে। একটা হচ্ছে তিনি প্রথম দিকে বলবেন, প্রথম দিকে যদি কোনো কারণে না বলেন তাহলে শেষ দিকে বলবেন, অর্থাৎ নিজস্ব মন্তব্যটা কনক্লুসিভ জায়গায় আনবেন। আমি এসে রাইটিং ক্লাসে কনক্লুশন ক্লাসে আমি জিনিসটা দেখাইছিলাম, কনক্লুশনে নিজস্ব মন্তব্যটা আসবে। এই জন্য আপনার কাছে এই যে লম্বা একটা প্যাসেজ আছে 2500 থেকে 3000 শব্দের, যে 3000 শব্দের বড় একটা প্যাসেজ, এই মেইন আইডিয়া কোশ্চেন চিহ্নিত করতে যখন পারবেন তাহলে তাকে অ্যানসার করবার জন্য প্যাসেজের পুরো পড়বার কোনো দরকার নেই। এখানে প্যাসেজের প্রথম প্যারা পড়ব, প্যাসেজের শেষ প্যারা পড়ব, প্রথম সেন্টেন্স পড়ব, শেষ সেন্টেন্স পড়ব, প্রথম সেন্টেন্স এবং শেষ সেন্টেন্স। তাহলে কি এখানে লিখে দিচ্ছি যেন কথাগুলোর মধ্যে স্পষ্টতা থাকে। তাহলে প্রথম ও শেষ বাক্য অথবা শেষ প্যারা, শেষ কথা, একটা কৌশল।
সমাধান করার কৌশল হচ্ছে প্রথম বাক্য এবং শেষ বাক্য, প্রথম প্যারা অথবা শেষ প্যারা আমরা পড়ব। তাহলে স্যার অন্য কোনো জায়গায় পড়ে কি অ্যানসার বের হবে না? না, নো। কারণ হেডলাইন হচ্ছে এমন একটি কথা যে কথাটি পুরোপুরি বক্তব্য, সম্পূর্ণ বক্তব্যকে রিপ্রেজেন্ট করতে হবে। এখন যদি মাঝখান থেকে কোনো ইনফরমেশন, কোনো কথা, কোনো ফ্রেজ, কোনো ক্লজ, কোনো সেন্টেন্স, কোনো শব্দ নিয়ে পড়ি, তাহলে কথাটা প্যাসেজের সাথে কানেক্টেড হইতে থাকবে, কিন্তু এমন কোনো কথা চলে আসতে পারে যেটা আংশিক তথ্যকে রিপ্রেজেন্ট করছে। জাস্ট ফর এক্সাম্পল, আপনাকে একটা প্যাসেজ দিল, প্যাসেজটাতে আপনার গণতান্ত্রিক, আমি উদাহরণ একটা একই ধরনের উদাহরণ দিলে কথাগুলো বুঝতে সুবিধা হবে। এসএ লিখবার সময় আমি গণতন্ত্র নিয়ে বলছি, আবারও একই কথা বলছি, জিনিসটা আপনার কাছে আইডিয়াটা যাবে, ইনফরমেশন দিয়ে আপনি কনফিউজ হবেন না। এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিয়ে ইন্ট্রোডাক্টরি বক্তব্যের মধ্যে গণতন্ত্র কথাটা উল্লেখ করুক না করুক, বিভিন্ন সরকার ব্যবস্থা নিয়ে একসাথে উল্লেখ করতে পারে। আবার শেষের দিকে গিয়ে অন্তত স্পেসিফিক করে দেবে সমাজতন্ত্র, কমিউনিজম, তারপরে রাজতন্ত্র, গণতন্ত্র। এরপরে গণতন্ত্র তিনি যে সাপোর্ট করেন বা গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যে তিনি ফোকাস করছেন, এই কথাটা না শেষ কোথায় আসবে, এই জন্য প্রথম দিকে না পাবেন, শেষের দিকে পাবেন। এখন মাঝখানে তার যে লম্বা লম্বা আলোচনা, এখানে মানুষের উন্নয়নের কথা বলেছে, এখানে মানুষের ভোটাধিকারের কথা বলেছে, এখানে মানুষের বাক স্বাধীনতার কথা বলেছে, ধর্মীয় স্বাধীনতার কথা বলেছে, এখানে সরকার ব্যবস্থা বিভিন্ন অনেক কথা আসছে। এখন মাঝখান থেকে চমকপ্রদ একটা কথা আপনি তুলে দিলেন, রাইট টু ভোট, এটাকে শিরোনাম দিয়ে দিলেন। এখন বলেন তো, গণতান্ত্রিক ব্যবস্থার একমাত্র শিরোনাম কি রাইট টু ভোট? এই জন্য মাঝখান থেকে কোনো ইনফরমেশন মেনে দিয়ে কোশ্চেনের অ্যান্সার হিসেবে যদি নেন, তাহলে আংশিক তথ্যকে, আংশিক অংশকে পার্সিয়ালি রিপ্রেজেন্ট করে এমন কথা চলে আসার সম্ভাবনা বেশি। দ্যাটস হোয়াই অ্যান্সার করব প্রথম সেন্টেন্স এবং প্রথম প্যারা এবং শেষ প্যারা পড়ে। আচ্ছা, এবার আসুন, প্রথম প্যারা এবং শেষ প্যারা পড়ে অ্যান্সার পাওয়া যায়নি, অ্যান্সার পান নাই। কারণ কিভাবে বুঝবেন অ্যান্সার পাওয়া যায়নি? কারণ প্যাসেজটা যে পড়ছি, প্যাসেজটা অ্যানসার করা শুরু করবার আগেই যে প্যাসেজটা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একবার রিড আউট করছি। রিড আউট করবার পরে এই লেভেলের একজন মানুষ হিসেবে আনডাউটেডলি আমরা এইটুকু ধারণা রাখি, এই প্যাসেজটাতে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আলোচনা হয়েছে, এই প্যাসেজটাতে ট্রি প্ল্যান্টেশন নিয়ে আলোচনা হয়েছে, এই প্যাসেজে ডেমোক্রেসি নিয়ে আলোচনা হয়েছে। মন দিয়ে শুনবেন, পরের কথাটার জন্য এই কথাগুলো বলা। তাহলে যদি প্রথম প্যারা এবং শেষ প্যারায় উপযুক্ত কোনো শিরোনাম পাওয়া না যায়, তাহলে আমরা আমাদের কাজ কি? তাহলে আমাদের কাজ হচ্ছে অথবা what about the passage is, এই প্রশ্ন করা। whom or what about the passage is, এই প্রশ্নের উত্তর আপনি যা পাবেন তাকে আপনি শিরোনাম হিসেবে লিখে দেবেন। বুঝতে পারছি? তাহলে আমাদের কথা হচ্ছে এইটুকুই কথা এখানে। এবার এখানে আমি মুছে ফেলবো এবং আপনাকে দেখাচ্ছি how to write a headline. একটা শিরোনাম কিভাবে লিখবেন তার জন্য কিছু ব্যাপার মাথায় রাখতে হবে। এই জন্য আমি একেবারে লিখে দিচ্ছি, যেন আগের ক্লাসে বা আগের ক্লাস নিলেও আমি লিখে দিয়ে পড়াই দিই। আমি জাস্ট এমনি আলোচনা করা আগে আজকে আমি লিখে দিচ্ছি, কথা কম বলবো, কিন্তু কথাগুলো লিখে থাকবে, স্পেসিফিক মাপা কথাগুলো, একটা সিদ্ধান্ত আপনি চলে আসবেন, আপনার কাছে একটা প্রেজেন্টেশন থাকবে। হাউ টু রাইট আ হেডলাইন। মনে রাখবেন আমাদের যে হেডলাইন সাধারণত আমাদের হেডলাইনটা সাধারণত একটা ফ্রেজ দিয়ে লিখবেন। ফ্রেজ, ক্লজ নয়, ক্লজ কথাটা লিখলাম না, আমি বাংলায় লিখলাম যেন সহজ করে মাথায় রাখতে পারেন। তাহলে সাধারণত একটা ফ্রেজ কি হয়, একটা শিরোনাম কি হয়, ফ্রেজ হয়। রেসপন্স দেন, আমার কথা
লাইনটা বোঝানো শেষ করার পর আপনি লিখে দিতে পারবেন বলেন। তাহলে সাধারণত একটা শিরোনাম কি হয়? ফ্রেজ হয়। ফ্রেজ মানে কি? এখানে শব্দগুচ্ছ থাকবে কিন্তু সাবজেক্ট ভার্ব থাকবে না। এইজন্য আমি লিখে দিছি কি নয়। এখন কেন সব সময়ে একটি শিরোনাম ফ্রেজ হয় এমন কথা লিখি নাই? কি লিখেছি? সাধারণত, জেনারেলি। দ্যাট মিন্স কোন কারণে যদি কোন জায়গায় কোন সিম্পল সেন্টেন্স দিয়ে শিরোনাম বানাই ভুল বলা যাবে না। বুঝতে পারছি? ভুল বলা যাবে না। একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনাকে সাবধান থাকতে হবে। এখানে সাবধান থাকতে হবে ইউজ অফ ক্যাপিটাল লেটার এবং ইনভার্টেড বলেন কমা। এখানে এই ব্যাপারগুলো খুঁটিনাটি বিষয় ভুল যেন না করেন এগুলো লিখে দিলাম। তাহলে কি কি ক্যাপিটাল লেটারে লিখবো এবং অবশ্যই মনে করেন আপনি অ্যানসারটা করবেন কিভাবে জানেন? অ্যানসারটা করবেন মনে করেন এন appropriate title for the above passage and কোন দিকে আমার বোর্ডের দিকে তাকান। বেশি লিখতেছেন আজকে, বেশি লিখেন না, কারণ ক্লাসটা তো রেকর্ড হচ্ছে এবং আপনাদেরকে আমি সবাইকে আজকেই জয়েন করিয়ে দিব। সুতরাং আপনি একটু শুনেন বেশি। এইটুকু লিখছি না, মন দিয়ে শুনবেন। এখন আমি কি দিব বলেন তো? না না, একটা ভার্ব বলেন। an appropriate title for the above passage পুরোটা মিলে একটা ফ্রেজ। এরপরে সেন্টেন্স বানান। কি দিব? is একজন বলছে। আর should be আর কেউ should be বলছেন। আর এই যে আরেকটা মডেল তুলে দিয়ে বলেন। হ্যাঁ, তারপরে বলছে কি মেবি। তারপর সুন্দরটা বলতেছে না, ক্যান কি বলছি? ক্যান বি। এবার সুন্দর কি বলতে চাচ্ছি? কেন মনোযোগ কি একেবারে এভাবে প্রশ্ন করিয়ে সময় নিয়ে বুঝানো যাবে যেন আপনি কখনো ইজ না লিখেন, কখনো কি না লিখেন। আর এখানে যারা আছেন কেউই আর কখনো ইজ লিখবেন না, কারণ ইজ মানে হচ্ছে সার্টেন জিনিস। আপনি যা বলছেন এর বাইরেও আমার পরীক্ষার হলে আপনার রুমে যে 100 জন পরীক্ষা দিচ্ছে 100 জন 100 টাইপের লিখছে, তাহলে আপনি যদি দিয়ে দেন এর বাইরে অন্যগুলো কি ভুল? এই জন্য কি হবে সবচেয়ে সুন্দর কি হ্যাঁ এটা কাটা এবং এটা টিক মার্ক। বুঝতে পারছেন? তাহলে মেবি ক্যান বি মেবি লিখবো না, এইজন্য মেবি কে আমি কি করে দিলাম একটু কেটে দিচ্ছি না, মানে এটা একটু কম। প্রয়োজন আমি একটা কাজ করি, ডবল টিক ক্যান বি অথবা কি বসাবো শুড বি, নট ইজ। আশা করি বুঝছেন, না বুঝবার কিছু নাই। হ্যাঁ, এবার আসেন তাহলে শিরোনাম লিখবার সময়ে এই দুইটা জিনিসের প্রতি কৌশল বা কনসাস থাকবো। হ্যাঁ, এবং শিরোনাম লেখার উত্তরের তাহলে এই যে হাউ টু রাইট এর মধ্যে আমি আমার এই পয়েন্টটা খুবই দরকারি ছিল, কারণ অনেকেই অত সচেতনতার সাথে কাজগুলো করি না। এখানে কম্পিটিটিভ জায়গা যেন আমরা ইয়া না করি। আচ্ছা, এটা গেল। এবার আমার কথা কি এই জায়গায় শিরোনাম নিয়ে শেষ। আর একটু কথা আছে, যখন আপনি প্যাসেজের প্রথম লাইন বা শেষ লাইনে অ্যানসার পেয়ে গেছেন, তারপরে ক্যান বি দিয়ে এখানে ইনভার্টেড কমা দিয়ে আমাদের এখানে যে আমরা শিরোনাম যে কথাটা লিখব এই কথাটার মধ্যে কি থাকবে? ইনভার্টেড কমা এবং দা ইউজ অফ দা ইউজ অফ লিখলাম কি 5C। হ্যাঁ, তাহলে দেখেন দা ইউজ অফ কে কি বড় হাতে লিখছি, এটুকু আমরা জানি সকলে। তাহলে ইনভার্টেড কমা দেওয়া এবং প্রতিটা শব্দের ক্যাপিটাল লেটার দেওয়া, এই জায়গাগুলোতে যেন কোনো কারণে ভুল না হয়, কারণ এখানে এটার জন্য আপনার তিনটা নাম্বার বরাদ্দ।
বুঝতে পারছি? এখানে কোনো লম্বা করলে নাম্বার বেশি দিবে এই ধারণা ভুল। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আমার আরো একটু কথা আছে, এই লাইনটিকে লিখছি আমরা। আচ্ছা, এই জায়গাটাতে আমার আরো একটু কথা আছে। কথাটা হলো, যখন যখন কোন প্যাসেজে প্রথম সেন্টেন্স পড়েছি, শেষ সেন্টেন্স পড়েছি, অ্যানসার পাইনি, কিন্তু আমাদের একটা শিরোনাম লিখতে হচ্ছে। শিরোনাম লিখবার জন্য আইডিয়াটা আমার মাথায় আছে। এখানে this passage is about climate change, this passage is about Rohingya crisis, this passage is about fourth industrial revolution। আচ্ছা না? এখন মেগা প্রজেক্টস অফ বাংলাদেশ কোন একটা স্পেসিফিক ইস্যু নিয়ে লেখা তো। এখন কোন একটা ইস্যুকে অনেক ভাবে কিন্তু একটা জায়গায় লেখা যায়, অনেকভাবে লেখা যায়। যেমন একটা বিষয়কে যখন দেখবেন কোন একটা বিষয়কে সংজ্ঞায়িত করা হয়েছে, যেমন লেফট হ্যান্ডেড ম্যান, রাইট হ্যান্ডেড ম্যান, এটা নিয়ে একটা প্যাসেজ আছে। আইএলটিএস প্র্যাকটিস করার সময় আপনি পাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে ইন্ট্রোভার্ট পিপল, এক্সট্রোভার্ট পিপল, এটা নিয়ে কিন্তু পুরো 5000 শব্দের লম্বা একটা আর্টিকেল। এখানে কোন বিষয়টাকে ক্লারিফাই করা হয়েছে, কথা বুঝেন নাই? যেমন কালকে একটা ভিডিও দেখলাম, ভিডিওটাতে বাচ্চা নিজে না নিয়ে আমাদের যে টেস্ট টিউব বেবি হওয়ার, টেস্ট টিউব বেবি নিয়ে একটা ভিডিও। তাহলে এখানে টেস্ট টিউব বেবি ব্যাপারটাকে পুরো লম্বা বক্তব্য জুড়ে এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে দেখা যাবে কিছু কিছু লেখনীতে পুরো সংজ্ঞার উপরে ফোকাস করা হয়েছে। এজন্য আমরা লিখব কি, ডেফিনেশন অফ ড্যাশ। এখন যদি কোনো একটা বিষয়ের প্রকারভেদের উপর ফোকাস করা হয়, তখন আমরা লিখতে পারি কি, ক্লাসিফিকেশন অফ ড্যাশ। হ্যাঁ, তাহলে কোন একটা ক্যারেক্টারিস্টিক্স অফ, বুঝতে পারছি কিনা? হ্যাঁ, অথবা আপনি লিখতে পারেন কি, ইম্পর্টেন্স অফ। আমি জাস্ট একটা লোগো দিলাম। এভাবে খুব সহজে একটা শিরোনাম আপনি রচনা করে ফেলতে পারছেন। বুঝতে পারলেন? যেমন মেগা প্রজেক্টস অফ, ইমপ্যাক্টস অফ মেগা প্রজেক্টস ইন আওয়ার, একেবারে মনে করেন পদ্মা ব্রিজ নিয়ে আসছে। পদ্মা ব্রিজের কারণে আমাদের জিডিপিতে 2% সরাসরি প্রভাব পড়বে এমন ধারণা করা হচ্ছে বাংলাদেশের বা আন্তর্জাতিক মহলের অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তাহলে উনি বললেন পদ্মা ব্রিজ দিয়ে রচনা বা পদ্মা ব্রিজের একটা তাহলে আমি লিখতে পারি ওখানে পদ্মা ব্রিজের কনস্ট্রাকটিভ সাইডগুলোর উপরে ফোকাস না করে, পদ্মা ব্রিজ হলে দক্ষিণাঞ্চলের সাথে কানেক্টিভিটি এবং অর্থনৈতিক চাকাগুলো দেওয়ার বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হয়েছে লেখনীতে। তাহলে আপনার শিরোনামটা কিভাবে হতে পারে, ইম্প্যাক্ট অফ পদ্মা ব্রিজ ইন আওয়ার ন্যাশনাল ইকোনমি। এই যে কথাগুলো, তাহলে ইম্পর্টেন্স অফ আপনি লিখতে পারেন কি, ইম্প্যাক্টস অফ। আমি বুঝতে পারছি, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল হিসেবে দেখালাম। এই টাইপের ইস্যুগুলো আপনাকে সহযোগিতা করবে। এই জায়গায় আমি কেন সময় দিয়েছি বলেন তো, এই প্রশ্নটা আসবে তার নিশ্চয়তা 100%, তার নিশ্চয়তা 100%। এবং এই জিনিসটা আপনার আরেকটা জায়গায় লাগবে, সেটা হচ্ছে যখন আপনি লেটার লিখবেন, যখন আপনি কি লিখবেন, এই শিরোনামটা আপনি হুবহু কোথায় নিয়ে যেতে পারেন, লেটারে। এখন লেটার দুই ধরনের আসবে, লেটার কয় ধরনের আসবে, লেটার এই ধরনের আসলে কি লিখতে হবে, লেটারের ফরমেশন কি, এগুলো নিয়ে আপনি যথেষ্ট কনফিউশনে আছেন তা আমি জানি। এইজন্য এটার উপর আমার লম্বা 2 ঘন্টার ক্লাস আছে, আমি তখন দেখাবো, এখানে কোনো বাড়ছে না। তাহলে এখানে কেন ডেফিনেশন অর্থাৎ মেইন আইডিয়া লেখার জন্য যে কথাগুলো বললাম, এভাবে কথাগুলো আপনার গাইডে নাই। ক্লাসে যারা আসছেন আশা করি উপকৃত হলেন। নাও লেটস কাম টু নেক্সট পয়েন্ট। এখানে আর কথা নেই। এখানে কোন কোশ্চেন আছে, কারো কনফিউশন হয়ে গেল? এখন সব সময় একইভাবে আসে নাই, প্রতি বছর লেটার টু দ্য এডিটর আসছে, কখনো কখনো শিরোনামটা দেয়া ছিল, কখনো কখনো